বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় রপ্তানি পণ্যর দাম নির্ধারণ নিয়ে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। রপ্তানি পণ্যর দাম নির্ধারণ মানে যে পণ্য রপ্তানি করা হবে সেই পণ্যর মূল্য কিভাবে নির্ধারণ করা হয়, তার কস্টিং এবং প্রাইসিং, এই দুটো নিয়ে আজকে আলোচনা করা হবে। সাধারণত রপ্তানি পণ্য দুই ভাগে সংগ্রহ করে রপ্তানি করা হয়। এক, নিজের প্রতিষ্ঠানে উৎপাদনের মাধ্যমে পণ্য সংগ্রহ। দুই, ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহ। এক, নিজের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য রপ্তানির জন্য কিভাবে দাম নির্ধারণ করা যায় সেটাই নিচে আলোচনা করা হলো। সর্বপ্রথম র মেটেরিয়াল কস্ট, তার সাথে হলো ডাইরেক্ট লেবার কস্ট প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, মানে কাঁচামাল তার সাথে যোগ প্রত্যক্ষ মজুরি তার সাথে উৎপাদন খরচ মিলে হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে মোট উৎপাদন খরচ। এখন FOB বেসিকে সেলিং প্রাইস ক্যালকুলেশন করব, মানে রপ্তানি পণ্যর দাম নির্ধারণ করা হবে। তাহলে গুডস ম্যানুফ্যাকচারিং কস্ট মানে উৎপাদন কস্ট, তার সাথে যোগ হবে গুডস প্যাকিং কস্ট, মানে পণ্য উৎপাদন করার পর তাকে প্যাকেটজাত করার জন্য খরচ আছে সে কস্ট। তারপর ওয়্যার হাউস স্টোরেজ খরচ, মানে ওয়্যার হাউস যে ফ্যাক্টরি যে রাখা হবে সেখানের ভাড়া, এভাবে দেখছো খরচ আছে। যোগ ওয়্যার হাউস লেবার কস্ট, এই কার্টুনটা এগুলা টানার জন্য ওঠানামা করানোর জন্য বা লেবার থাকে তাদের খরচ। তারপর ওয়্যার হাউস গেট লোডিং কস্ট, মানে ওয়্যার হাউস বা ফ্যাক্টরি গেটে যে পোর্টে যে মাল নিয়ে যাওয়ার জন্য যে ট্রাক বা ভ্যানে মাল উঠানো হবে সে কস্ট, প্লাস লোকাল ফেজ চার্জ অ্যান্ড রিস্ক, মানে লোকাল যে ক্যারিং খরচ আছে পোর্টে, মানে ফ্যাক্টরি বা ওয়্যার হাউস থেকে মানে পোর্টে নিয়ে যাওয়ার পর্যন্ত যে আপনার ক্যারিং খরচ, তারপরে সেটা ঝুঁকি আছে, নষ্ট হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই ধরনের ঝুঁকির জন্য এটাই কস্ট। এই কয়েকটা মিলে যোগ করে উৎপাদন কষ্টের সাথে এই কয়েকটা করে যোগ করা হবে FCA ভ্যালু, মানে ফ্রি ক্যারিয়ার। মানে ফ্রি ক্যারিয়ার সাথে আবার টার্মিনাল, মানে পোর্টের টার্মিনাল চার্জ আছে এবং রিস্ক আছে, ঝুঁকি, সেটা যোগ হবে। ফরওয়ার্ডের ফি থাকলে থাকে তার যোগ হবে, এবং লোডিং অন ভেসেল এবং রিস্ক, মানে টার্মিনাল থেকে যে জাহাজে যে মালটা ওঠানো হবে তার খরচ আছে এবং ঝুঁকি আছে। তার আগে টার্মিনালে ট্রাক বা ভ্যান থেকে যে মাল নামানো হয় আনলোডিং খরচ, সে খরচ আছে। এসবগুলো খরচ যোগ করার পর তার সাথে প্রফিট যোগ করে গুডস সেলিং প্রাইস বা FOB ভ্যালু নির্ধারণ করা হয়। CFR বেসিক সেলিং প্রাইস ক্যালকুলেশন, CFR বেসিক সেলিং প্রাইস ক্যালকুলেশন এই FOB এর মতনই গুডস ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ পণ্যর উৎপাদন খরচ, তার সাথে গুডস প্যাকিং কস্ট প্লাস ওয়্যার হাউস স্টোরেজ খরচ প্লাস ওয়্যার হাউস লেবার খরচ প্লাস ওয়্যার হাউস গেট লোডিং কস্ট প্লাস লোকাল ফেজ চার্জ অ্যান্ড রিস্ক সমান FCA ভ্যালু, এর সাথে টার্মিনাল চার্জ অ্যান্ড রিস্ক এবং ট্রাক হইতে মাল নামানোর আনলোডিং খরচ, ফরওয়ার্ডার ফি প্লাস লোডিং অন ভেসেল, মানে জাহাজে ওঠানোর খরচ এবং রিস্ক, সব মিলে হলো FOB ভ্যালু। এই FOB ভ্যালুর সাথে ওকেন ফেজ চার্জ, মানে জাহাজ ভাড়া যুক্ত হবে। জাহাজ ভাড়া যুক্ত যখন ইয়ারে যদি যায় তাহলে ইয়ার ফেজ চার্জ, আর যদি সিতে যায় তাহলে সি ফেজ চার্জ। মানে সিতে গেলে CFR ভ্যালু আর ইয়ারে গেলে CPT ভ্যালু, এর সাথে প্রফিট যোগ করে গুড সেলিং প্রাইস নির্ধারণ করা হয়। তাই বিক্রয় দাম ও প্রফিট কম বেশি হবে নিচের পেমেন্টের পদ্ধতির উপর।
মানে নিচের এই পেমেন্টগুলোর পদ্ধতির ওপর আপনার প্রফিট যে করা হয়েছে এবং বিক্রয় দাম এই দুটার বাড়বে এবং কমবে। যদি টিটির মাধ্যমে যদি পেমেন্ট হয় মিনিমাম প্রফিট ধরে প্রাইস নির্ধারণ করা হয়। আর এলসির মাধ্যমে যদি পেমেন্ট নির্ধারণ করা হয় আর সাইড এলসির একটা ওপেনিং খরচ আছে, ব্যাংকের কিছু খরচ আছে, এইগুলো চার্জ ধরে তখন প্রফিটটা নির্ণয় করে তারপরে হলোকে আপনার সেলিং প্রাইস নির্ধারণ করা হয়। তারপরে যে ডিফার্ড এলসি হয় 60 ডেজ, 60 ডেজের হলে 60 দিন পর পেমেন্ট পাওয়া যাবে। এই 60 দিনের আবার একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন ধরে করে তারপরে প্রফিটের সাথে যোগ 60 দিনের ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। এর সাথে প্রফিটের সাথে এই ধরনের একটা ইন্টারেস্ট যোগ করে প্রফিট নির্ণয়, তারপর হচ্ছে সেলিং প্রাইস নির্ণয়। 90 ডেজ হলে সেটা আরও একটু বাড়বে ইন্টারেস্টটা, 120 ডেজ হলে আরও একটু বাড়বে, 180 ডেজ হলে আরও বাড়বে। এইভাবেই প্রফিট এবং সেলিং প্রাইস নির্ধারণ করা হবে। তারপরে আপনার যদি ইউজেন্ট সেলস হয় ওই রকমই 60 ডেজের জন্য কিছু ইন্টারেস্ট হবে, যদি 90 ডেজ করা হয় তো সেটা বাড়বে, 120 ডেজ হলে আরও বাড়বে, 180 ডেজ হলে আরও বাড়বে। 2 নম্বর, ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করে পণ্য রপ্তানির জন্য কিভাবে দাম নির্ধারণ করা হয়। FOB বেসিক সেলিং প্রাইস ক্যালকুলেশন। আচ্ছা, গুডস বাইং কস্ট মানে গুডস যে ক্রয় করা হলো সেই খরচ প্লাস গুডস প্যাকিং কস্ট প্লাস ওয়্যার হাউস স্টোরেজ কস্ট প্লাস ওয়্যার হাউস লেবার কস্ট প্লাস ওয়্যার হাউস গেট লোডিং কস্ট প্লাস লোকাল ফেজ চার্জ অ্যান্ড রিস্ক। ওইটার আগের মতনই CF ভ্যালু, এর সাথে টার্মিনাল চার্জ অ্যান্ড রিস্ক এবং ট্রাক বা ভ্যানের থেকে মাল আনলোডিংয়ের খরচ প্লাস ফরওয়ার্ডার ফি প্লাস লোডিং অন ভেসেল রিস্ক প্লাস প্রফিট অন গুডস সেলিং প্রাইস FOB ভ্যালু। CFR বেসিকে সেলিং প্রাইস ওইভাবেই হবে, নিচে আসে শুধু ওকেন ফেজ চার্জটা যোগ হবে, তারপরে প্রফিট যোগ হয়ে আপনার গুডস সেলিং প্রাইস CFR ভ্যালু নির্ণয় করা হয়। এটাও বিক্রয় দামের প্রফিট কম বেশি হবে নিচের পেমেন্ট পদ্ধতি। এখন ওই একই সিস্টেম, এই যে পেমেন্ট পদ্ধতির ওপর বিক্রয় দাম, বিক্রয় মূল্য এবং প্রফিট বাড়বে এবং কমবে। যখনই আপনার টিটির মাধ্যমে তখন সাথে সাথে পেমেন্ট, টিটির পেমেন্ট আগে পাওয়া যায়, যার কারণে এটা মার্জিনটা প্রফিট ধরে একটা দাম নির্ধারণ করা হয়। এলসি যখন হবে তো এলসির খরচ থাকে, আর সেই এলসির খরচ, ওপেনিং খরচ, বিল কালেকশন খরচ, তারপরে ব্যাংকের চার্জ, বিভিন্ন খরচ থাকে, এগুলো খরচ নির্ণয় করে তারপরে একটা ধরে প্রফিটের সাথে যোগ করে প্রফিট ধরা হয় এবং তারপরে সেলিং প্রাইস যোগ করে সেলিং প্রাইস ধরা হয়। এইভাবে 90 ডেজ, 60 ডেজ, 90 ডেজ, 80 ডেজ, 100, 120 ডেজ, 180 ডেজ যত বাড়বে শুধু ইন্টারেস্টটা একটু বাড়ায় প্রাইসগুলো ধরা হয়। তবে এখানে আরও একটা যুক্তি, যে পণ্যটা কী ধরনের, ইউনিক, চাহিদা কেমন, বা পণ্যটা কে সরবরাহ করতেছে কেউ একাই আপনি, তখন প্রাইসগুলো আরও হাই হয়। আর যদি প্রতিযোগিতামূলক পণ্য হয় তখন প্রাইসটা বেশি হাই করা যায় না। এটা হলো একটা ইন্টারনাল ব্যাপার, যে পণ্যের গুণগত মান এবং সুনাম এর উপর নির্ভর করে এবং চাহিদার উপর নির্ভর করে, ইউনিকের উপর নির্ভর করে যে আলাদাই, এবং শর্ট যদি এই পণ্যটা কেউ উৎপাদন করে না, একাই আপনার যে এক প্রতিষ্ঠানে উৎপাদন করে, তখন প্রাইস অনেক বেশি, প্রফিট অনেক বেশি ধরে নির্ণয় করা হয়, প্রফিট অনেক বেশি ধরে নির্ণয় করা হয়। তারপরে এই পণ্যের উপরে যদি ট্যাক্স থাকে তখন ট্যাক্সটা যোগ করতে হয়, ট্যাক্স যোগ করে তারপরে পণ্য নির্ণয় করা হবে। এগুলো বিষয়গুলো দেখতে হবে। এবং ব্যাংকিং খরচ, আরও আনুষঙ্গিক যে খরচ থাকে যদি হয়, বা কোনো পার্টির মাধ্যমে যদি অর্ডারটা নেওয়া হয় তাকে যদি আবার কমিশন দেওয়া লাগে, সেই কমিশনটার হিসাব যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তাহলে হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা, আজ তাহলে এখানেই শেষ করছি। আমরা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, শেয়ার, লাইক ও কমেন্ট করুন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।